গুরুচাঁদ ঠাকুর তখন পূর্ববঙ্গে একটা বিরাট অভাব অনাটন দেখা দিয়েছিল। 19,000 টাকা, তখনকার দিনে 19,000 মানে এখন 19 লাখ টাকার সমান। তখনকার সময় এই নমশূদ্র সমাজে বিতরণ করেছিল গুরুচাঁদ ঠাকুর। অনুন্নত সম্প্রদায় দেখে সবাইকে দিয়েছিল, তোমরা খেয়ে বাঁচো আগে, ধর্ম টর্ম পরে। আমার বাবা কইছে, আমার বাবা আমারে আনছে কেন জানো? আমার বাবা শুধু এনেছিল আর যাওয়ার সময় বলে গেল, তোরা তো একটা মরা জাত হয়ে গেলাম, এদের একটু ভাষায় রাখিস, এই জন্য তোমাদের জন্য সব ধান করে দিলাম। পাশের বাড়ির একটা লোক না খেয়ে থাকলে তাকায় দেখো না, পাশের বাড়ির একজন ব্যক্তি না খেয়ে থাকলে একবার তাকায় দেখো না, তোমার ঘরে তো চাল ডালি বড়, এক অক্টের চাল ডাল দাও না। গুরুচাঁদ ঠাকুর এমন কি দায় ঠেকছিল যে 19,000 টাকা তোমাদের মধ্যে বিলতি গেল? কথা কি খারাপ করছি নাকি আমি, নাকি কথা কইও? এই জন্য এখনো ভাবা উচিত ওই গুরুচাঁদ কি। আজকে ঠাকুর যদি না আসতো এখানে দাঁড়িয়ে অনুষ্ঠান করা সম্ভব হতো না। তাহলে কি জন্য এসেছিল? সাম্যবাদী ধর্ম দিতে। তাই আমার তারক গান লিখলেন, রঘুনাথ দাস রূপ সনাতন, এরাই রাই রসের মহাজন, কিসের শূদ্র কিসের ব্রাহ্মণ, করলে কৃষ্ণের সাধনা। কৃষ্ণ কথা শ্রবণ জন্য রামানন্দের কাছে দৈন ধ্বনি হরিবল 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 হরিবল। ও ত্রিনাদপি কর্মিক জ্ঞানীর দর্প শূর্ণ, কর্মিক জ্ঞানীর দর্প শূর্ণ, তারা হলে হবে না। আরে ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, বলি হবিউল্লাহ কাজীর ঘরে, আমরা ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। ওরে ব্রহ্মা ছিলেন, ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, হবিউল্লাহ কাজীর ঘরে, ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। ব্রাহ্মণের মান্য যদ্যপি, তবু বলি গোপী গোপী। ব্রাহ্মণের মান্য যদ্যপি, ব্রাহ্মণের মান্য যদ্যপি, তবু বলি গোপী গোপী। আমি করতে গেলাম গৌর রূপী, করতে গেলাম গৌর রূপী, গৌর প্রেম পাশনা, গোপীর প্রেম আমার গোসাই হরি চাঁদে বলে, সেই গোকুলের কুল পাই যে কুলে, প্রেম দিব তার হৃদয় তুলে, তাও যাবে মনের বেদনা। আমার গোসাই
আমার গোসাই হরিচাঁদে বলে গোকুলের কুল পাই যে কুলে আমি প্রেম দিব তার হৃদয় তুলে যাবে মনের বেদনা হীরামন গোলক চাঁদ বদন মৃত্যুঞ্জয় দশরথ লোচন জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হীরামন সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে স্তরে বসে আছে প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজ যে স্থানে কবিগান দাঁড়িয়ে বলি সভাস্থান, আমার নতুন অনুষ্ঠান, আগে পরে কবু আসি নাই। অন্তর দিয়ে দেখেন ভেবে অনেক কথা বলতে হবে, বিভিন্নভাবে প্রশ্নপত্র হয়েছে ধর্মসভার গায়ে। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে যেভাবে প্রশ্ন তোলে ধর্মসভা স্থান, এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা সৌধি সতে বসে বসে করবে না কন্নন। গাইতে গেলে কবিগান জানেন যত জ্ঞানীজন, দুটি ভূমিকা করতে হয় গ্রহণ। কাল্পনিক ভূমিকা মতে আমি দাঁড়িয়েছি এ সভাতে, আমি হরিবর হয়ে দাঁড়িয়েছি ধর্মসভার সদর। বিপক্ষের বক্তা যিনি শুনেছেন জ্ঞানী গুণী, বিধান চাষা হয়ে সভাতে দাঁড়ায়, সে এসে সভাবাসে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে শুনেছেন সবাই। কি দিতে এলো হরিচান বসে শোনেন জ্ঞানীজন, জগৎ জীবের কি করলো কল্যাণ, বলো দেখি সভা তলে এমন কি দিয়েছিলে, একটু ব্যাখ্যা করে ধরে তুলে দাও তার সমাধান। তাই কইছে তো নাকি? তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এলো তার জবাব কিন্তু প্রায় হয়েই গেল। মানুষের মধ্যে এই যে বাধাবাধি সব কিছু করতে, শুধু করতে কান্দা কান্দি, প্রেমের দেশে গিয়ে যে মানুষ ভাবের মূর্ছনায় থাকে না, যাতে জাতাজাতি ভুলিয়া সব একমাত্র হয়ে সব সম্প্রীতি একত্র মিলে মিশে যেন সবাই হরিগুণ গায়। ঠাকুর দেখলো তাই এই অনুন্নত সম্প্রদায়, যাদের 4 যুগ ধরে মানুষ বঞ্চিত রেখেছে ধরায়, মন্দিরে ঢুকতে গেলে বাধা দিত, একথা বলা সত্য। যারা পূজার মূর্তিতে স্পর্শ করলে ভগবান নাকি সেখানে থাকতো না, এরা বারে বারে তাই বলতো। ঠাকুর করলো বর্ণনা, এইভাবে চলতে পারে না, অন্তরে করি ধারণা। রামকান্ত বৈরাগীর চোখের জল দাঁড়িয়ে বলি সভা তালসি হরি আমার সইতে পারলেন না। রামকান্ত নদীর জলে বসে শোনেন জ্ঞানী দলে, যখন সে নেমেছিল বারে বারে করে অত্যাচার, গোবিন্দ পূজার প্রসাদ দিতে যখন গেল মন্দিরেতে, ভোগ নৈবেদ্য দান করলেন শোনেন নারী নর। একটা থালা হাতে দাঁড়িয়ে বলি সভাতে, ভোগ নৈবেদ্য রামকান্ত দান করলো গোবিন্দের পায়। কি বলবো সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। ওই যে ব্রাহ্মণ যারা ডাক দিয়ে বললেন তারা, রামকান্ত এই মন্দিরে প্রসাদ দেওয়ার অধিকার তোমার নাই। রামকান্ত করলো বর্ণনা, আমার দোষ কি, আমি তো বুঝি না। ওরা বলে তাই তোমার প্রথম দোষ, মনে করো না আফসোস, চাড়ালের ঘরে জন্ম নিয়ে এত অধিকার পাও কোন জায়গায়। রামকান্ত করে বর্ণনা, এই ঘরে জন্ম নিয়েই শুধু পাপ, এটা কবু হতে পারে না, ঈশ্বরের কাছে তো কোনো জাতাজাতি থাকে না। ব্রাহ্মণরা বলে তাই এত কথা বলো কোন জায়গায়, জোর পাও কোথায়? আমি বলি সভাতলে এই চণ্ডালে ঘরে জন্ম নিলে তাদের কোনোভাবে ঈশ্বর প্রাপ্তি সম্ভব না।
বসে শোনেন নারী নরে কত মার মেরেছিলে রামকান্ত রে। তখন রামকান্ত বলেছিল, বারে বারে প্রভু তুমি কি দেখো না? গীতার সেই অমোঘ বাণী বসে শোনেন জ্ঞানী গুণী যা বলেছিলেন, কৃষ্ণ চিন্তা বলি মিথ্যা কথা নয়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। রামকান্ত বলে, তাই প্রভু তোমার সেই অমোঘ বাণী জানি, তাই তুমি ধর্ম সংস্থাপন করতে আসো যদি এ জগতে। এই ভুবার হরিতে তোমার কত ভক্ত কাঁদিছে ধরায়, চোখের জলে সবাই ভাসে, হে কৃষ্ণ রসরাজে কৃপা করে অবতীর্ণ হও ওরা কান্দির গায়। কি বলবো সবাস্থান বসে শোনেন জ্ঞানী জন, ভক্তের আকুল ক্রন্দন সইতে পারলেন না হরিদয়াময়। তাই রামকান্তকে কথা দিল, রামকান্ত ভয় নাই, এবার আসবো আমি হরিদয়াময়। বসে শোনেন নারী নরে কলিজীব উদ্ধার করতে ওরা কান্দি নগরে। এইবার অবতীর্ণ হলো আমার হরি ক্ষীরোৎসাই, একমাত্র হয়েছে হরি ভক্তের ঠাই। তাহলে ভক্তদের আশ্বাস দিতে দাঁড়িয়ে বলি, এ সভাতে এসেছিলেন আমার হরি জগৎ পিতে। মানুষের মধ্যে সাম্যবাদী ধর্ম দিতে অবতীর্ণ হলেন ওরা কান্দির গায়ে। ঠাকুর করল বর্ণনা, যেখানে কোনো জাতাজাতি থাকবে না, ধর্মে মানুষকে সম্প্রীতি সাম্যবাদ শেখায়, যেখানে মানুষে মানুষে থাকবে না কোনো লড়াই। তাহলে শ্রীহরি প্রতিষ্ঠিত হলো, বসে এই মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত হলো, এ কথা বলা ভালো। একমাত্র প্রেম দিয়ে জগৎ মাতালো, অকামনা প্রেম ভক্তি যেখানে আর কিছু নাই। মানুষ একবার প্রেমিক হলে বসে শোনেন জ্ঞানী দলে, মানুষ ভাসে প্রেমহীন দলে। একবার প্রেমের দেশে মানুষ যুক্ত হলে সেখানে আর কোনো সুচ অসুচ নাই। আমার কথা বোঝা যাচ্ছে? ভগবান প্রাপ্তির প্রথম স্থান প্রেম, সেই প্রেমিক হয়ে গেলে আর তার কিছু লাগে না। এই জন্য মীরাবাই তার ভজন মার্গে বলেছিল, তাই নির্না হানেছে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানর হই, তৃণভোগ নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছন নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পুজ নেছে হরি মেলে তো मैं পুজি পাহাড়, তুলসী পুজ নেছে হরি মেলে তো मैं পুজি তুলসী ঝাড়, দুধ পিনেছে হরি মেলে তো मैं दूध পিনেছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে নন্দ লালা। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছিল, তাই প্রেম শূন্য জীর্ণ দেহে কৃপা প্রয়োজন, জান্নাই ভক্তি সদন ভক্তিরতন প্রেমার সাধন অকালে কালের মুখে হয় পতন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তাহলে দাঁড়িয়ে বলি, সবার ঠাই প্রেম না হলে সার দেখা নাই। সেই অকামনা ভক্তি দিতে হরি এলে নবনীতে, মানুষ সেই প্রেমে মেতে সব একাকার হয়ে যায়। অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা, তারপরে করেছে বর্ণনা। শুধু কি তাই? আমরা মনে মনে ভাবি তাই, এ কথা আমাদের একটু বুঝবার বিষয়। দেখেন, সত্য তেতা দাপর গেল, শ্রীহরি কলিতে অবতীর্ণ হলো। কোন যুগে কি ছিল এটা ভাববার বিষয়। সত্য যুগে মানুষের ছিল সত্যের আশ্রয়, এ কথা তো মিথ্যা নয়। মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, এখন তো তা নাই। আছে কি মানুষ 1 লক্ষ বছর বাঁচে নাকি? 60 বছর বয়সে শীতে পরে আবার 1 লক্ষ দেশে পানি কাউদি আমার দ্বারে। তাহলে তখন ছিল 1 লক্ষ বছর মানুষের আয়ু। ভেবে দেখেন, নারী নরে দাঁড়িয়ে বলি সবাধারে, সেই 1 লক্ষ বছর আয়ুতে ঠাকুর দেখলো, তাই স্বয়ং নারায়ণ তখন দিল সাধন ভজন। তখনকার সাধন ভজন কি? নারায়ণ বলছে, তাই সাধন ভজন হচ্ছে সত্য যুগে ধ্যান তপস্যা। মানুষ ধ্যানের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয়। তেতা যুগ যখন এলো, বসে শোনেন জ্ঞানী দল যাগযজ্ঞ দিয়েছিল। মানুষের আয়ু তেতা যুগে ছিল কত? 10,000 বছর। সেই তেতা যুগ চলে গেল, যখন দাপর যুগ ছুটে এলো, বসে শোনেন জ্ঞানী দল, যাপরে মানুষের আয়ু হলো 5,000 বছর, কেউ বলে 1,000 বছর। তখন পূজা অর্চনার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হতো। তাহলে যদি 1000 বছর হয়, মানুষ পূজার্চনার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয়। কলিতে সে হয়ে গেল, তাই আর কোনো পূজার্চনা নাই। ভগবান বলছে, তাই একমাত্র হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। হরের নাম হরির নাম হরির নামইব কেবলম কলৌ গতি নাস্তেব্য 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, এটা মহাপ্রভু বলে গেছে। তাই এই জন্য মতুয়া যারা একমাত্র হরি নামে মাতোয়ারা, আমার অশ্বিনী গোসাই বারে বারে গানের মধ্যে লিখেছে, তাই আনন্দে লৌরে মধুর হরিনাম, নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম, আনন্দে লৌরে মধুর হরিনাম। একমাত্র নামেই পেতে পারো তারে, বসে শোনেন নারী নরে, নামে দেহ নিষ্কাম করে। আর দেহ নিষ্কাম হলে তখন মানুষ যেতে পারে প্রেমের ঘরে।
অন্তর দিয়ে দেখো ভেবে এই জন্য নাম করতে হবে। সেই পরিপূর্ণ ধর্ম দিতে আমি বলি হরি এসে অবনীতে, ভুলে সব জাতাজাতি মিশাইয়ে সব এক দলেতে, একমাত্র হরি নামে জীব উদ্ধার করে যায়। তারপরে ডেকে বলে বসে শোনেন জ্ঞানী দলে তার পুত্র গুরুচাঁদ ঠাকুর কি করল নাকি? গুরুচাঁদকে কেন পতিত পবন কয়? পতিতকে যে নাহি তরে বসে শোনেন নারী নরে, সে পতিত পবন হয় কি করি? অনুন্নত সম্প্রদায় দাঁড়িয়ে বলি সবার ঠাই, যাদের শিক্ষার সুযোগ ছিল না কোথায়, যারা স্কুলে গেলে ধাক্কা দিয়ে বের করা হতো, এ কথা বলা সত্য, তাদের উদ্ধার করতে স্বয়ং ভোলানাথ আমার জগতে এসেছিল। শ্রীহরি দেখলো তাই একমাত্র শিব ছাড়া এই জীবের কোনো গতি নাই, কারণ এটা তো এক জন্মের নয়, সত্যযুগের কাহিনী। বসে শোনেন জ্ঞানী গুণী তাহা একটু সবাই টানি। হর আর পার্বতী দুইজনই তারা মিলন মঞ্চে যায়। যখন দুইজন মিলন হলো বসে শোনেন জ্ঞানী দল, দেবতারা তাই দেখলো। দেবতারা মিলন দেখে অট্টহাসি দেয়। যেই অট্টহাসি দিল বসে শোনেন জ্ঞানী দল, শিব খেপে গেল। শিব বলে তাই আমরা দুজন মিলনে গেছি, তোদের আবার হাসার বিষয়টা কি বুঝি না। তাই শিব করে বর্ণনা, অন্তরে করি ধারণা, এ কথা তো মিথ্যা না। হর পার্বতী দুইজন হয়েছে মিলন। ক্রোধান্বিত হয়ে শিব তখন অভিশাপ করল, দান আমাদের মিলন দেখে হাসি দিলি, অভিশাপ করি তোদের দেবতা কুলিয়া জন্মাবে না কোনো সন্তান। এই যখন অভিশাপ হয়ে গেল, পার্বতী ডেকে বলে শিবের আমার একটা সন্তান চাইছে। শিব ডেকে বলে তাই আমি তো সেদিন অভিশাপ দিয়েছিলাম, তোমার তো মনে নাই? আমরা দুজন মিলনের ফলে আমি বলি তোমার স্থলে ওরা যখন হাসি দিলে আমি তখন অভিশাপ করেছিলাম, দান দেবতা কুলি আর জন্মাবে না কোনো সন্তান। কিন্তু তুমিও যে দেবতার মধ্যে পড়ে যাবো ছাতা আমার মনে ছিল না, অতএব তোমারও সন্তান হবে না। পার্বতী কাকতি মিনতি করে, ডাক দিয়ে বলে শিবের ধারে কোনোভাবে হবে না। বলে একভাবে হয়, যদি হরিব্রত পালন করো তুমি আমার কথা ধরো, হরিব্রত পালন করলে শ্রী হরি কৃপা করে যদি তোমার ঘরে সন্তান রূপে আসে ধরায়। এই জন্য 100 বছর হরিব্রত পালন করে বসে শোনেন নারী নরে, আসিয়া দেখে পার্বতী ঘরে ঘরে শয়ন করে আছে ছোট্ট শিশু। মনে ভাবলো তাই স্বয়ং সন্তান হয়ে এসেছে ঘরে, শিব এসে দেখতে পারে এই শিশু তো সামান্য শিশু নয়, স্বয়ং গণেশ যিনি নারায়ণের অংশ হচ্ছেন তিনি। বসে শোনেন জ্ঞানী গুণী তাই দেখে আনন্দ পায়। গণেশ ডাক দিয়ে বলে তাই বাবা আমি তোমার ঘরে এসেছি হরি অংশ ধরে, তোমার বুঝে নেওয়া চাই। শিব করলো বর্ণনা, তুই যখন আমার মনের আশা পূর্ণ করলি আমিও ছেড়ে দেব না। মনে আছে ভাবো, হে নারায়ণ তুমি যখন আমার সন্তান হলে একদিন আমিও তোমার সন্তান হয়ে জগৎ মাঝে যাব। এই যে কথা দেওয়া ছিল বসে শোনেন জ্ঞানী দল, এইবার সেই কথা পূর্ণ করতে শ্রীহরি পুত্র হয়ে স্বয়ং ভোলানাথ গুরুচাঁদ রূপে জগৎ মাঝে এলো। দাঁড়িয়ে বলি সমাজস্থান বসে শোনেন জ্ঞানীজন, মানুষের শিক্ষা দীক্ষায় সমস্ত কিছুতে একমাত্র অবদান এই অনুন্নত সম্প্রদায়ের সমস্ত কিছু করেছিলেন আমার গুরুচাঁদ। দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, 4500-এর উপরে স্কুল করেছিল গুরুচাঁদ ঠাকুর। যে আশ্চর্য বিষয়, ওয়ার্ল্ডের ভিতরে বসে শোনেন নারী নরে এমন কোনো মনীষী নাই যে এত স্কুল করেছিল শুধু মানুষের শিক্ষার জন্য রে ভাই। ঠাকুর করেছে বর্ণনা, শিক্ষা ছাড়া জাতি কোনোভাবে জাগ্রত হতে পারে না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারে বারে করেছিলেন ঘোষণা, খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। শিক্ষাই আনে চেতনা, চেতনা না আনলে বিপ্লব হয় না। দাঁড়িয়ে বলি সবার ঠাই আজ থেকে 100 বছর আগে যদি আমরা দেখতে পাই এই অনুন্নত সম্প্রদায়ের কয়জন শিক্ষিত ছিল বলো দেখি আমায়। এখন প্রত্যেকটা ঘরে ঘরে বসে শোনেন নারী নরে, যে কোনো ঘরে গেলে অন্তত বিএ পাস দেখা যায়। তখন ঘর খুঁজে মানে কি 1 গ্রাম খুঁজলে একটা বিএ পাস পাওয়া যেত না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর যিনি করুণা করে এসে তিনি কলিজীব উদ্ধার করতে এসে একমাত্র শিক্ষা দিয়ে জীব উদ্ধার করে গেল। অন্তর দিয়ে দেখো ভেবে আমার তো আবার সবাই আসতে হবে, ছোট্ট করে গানে গানে জবাব দেওয়া ভালো। তাহলে বাড়ি দাও ছোট্ট একটা গান গাই, গানে গানে জবাব দিই। এখনো আরও 3 আসর হবে, চুপ করে থাকতে হবে, বেশি বড় করলে তবে না। দাও ভৈরবিকা
চলো আমার জ্ঞান বিজ্ঞান আমার জ্ঞান বিজ্ঞান জ্ঞান জ্ঞান বিজ্ঞান আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই কি কোথায় যাবে না তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ তোমার নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ প্রভু তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে ও মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে আমার অন্তর বাহির দুই ধারে আমার অন্তর বাহির দুই ধারে দেখি শুধু তোমাকে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ তোমার নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আমি ঘুরিতে ঘুরিতে চাই না আসার সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু ও রাখিব নিচু আমি ঘুরিতে চাই না আসার সংসারের পিছু তোমার চরণ তলে মাথা
সবই তোমায় সঁপে দেই। তুমি আছো দয়াল আমার বড় প্রভু, তোমার নামে নয়নের অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রভু। তুমি দাও না ধরা, দাও না ধরা, যাও না দূরে, প্রভু আমাকে রেখে লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে দাও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে। হরি হে তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটাই। তুমি আছো দয়াল আমার বড় প্রভু, তোমার নামে নয়নের অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রভু। আমি কত জনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমা বিহনে ওরে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ জীবন তো জুড়ায় না দয়া তোমা বিহনে। তোমার নাম লয়ে বসি বিজনে, নাম তোমার নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাস শোনায়ে। তুমি আছো দয়াল আমার বড় প্রভু, তোমার নামে নয়নের অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রভু। বসে শোনেন নারী নরে ধর্ম সভাস্থান, কি কারণে এলেন আমার দয়াল গুরু চান। তার আবির্ভূত কাহিনী যদি আমরা দেখি তাই, হরিনামের মধ্য দিয়ে এলেন মোর ভোলানাথ গোসাই। যেদিন ওরা কান্দি লোচন গোস্বামী ঠাকুরের কাছে এলো, শিহরি চাঁদকে লোচন কহিতে লাগিল, ভোরবেলা স্বপ্ন যোগে আমি দেখিলাম বাবা তাই, সোনার কাশি ত্যাগ করে এলো ভোলানাথ গোসাই। ঠাকুর বলে লোচন রে তুই আমার কথা নিবি, ধৈর্য ধরে দেখবি কি ঘটনা পাবি, কারো কাছে বলিস না দেখি ওরা কান্দি কি হয়। চুপ করিয়াছিল আমার লোচন গোসাই। কিছু সমাগরে প্রসূতিগার হতে খবর একটা এলো, শান্তিমাতা বাচ্চা প্রসব করিল। পুত্র সন্তান প্রসব করেছে, সবাই ছুটে যায়। কি ঘটনা ঘটেছে আশ্চর্যের বিষয়।
সমস্ত ভক্ত গিয়ে যখন ঘরের কাছেতে দাঁড়ালো, দেখেন ঘর হতে একটা পূর্ণ জ্যোতি বাহির হয়ে এলো। শিশুর অঙ্গ থেকে একটা জ্যোতি বাইরে ছুটে আসে, সেই জ্যোতি এসে গেল শ্রীহরির চরণেতে মিশে। লোচন বলে, আমি ঠিক দেখেছি, ভুল দেখি নাই, দেখেছি এসেছে এই ওরাকান্দি ভোলানাথ গোসাই। চেয়ে দেখ চাঁদে চাঁদের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল হরি বল। লোচন বলে, যা দেখিলাম এ তো আশ্চর্যের বিষয়। ঠাকুর বলে, লোচন কহ দেখি, আমি জানতে চাই। এই ছেলের নাম কি রাখা যায় বলো দেখি মোরে। লোচন বলে, গুরুচাঁদ নাম ঠাকুরকে সংসারে। বলে, গুরু শব্দের অর্থ আমরা সকলেই জানি, তোমার কাছে ঠাকুর আমি এই আশীর্বাদ মানি। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, মনে নিও তাই। একদিন এই ছেলে এই জগৎকে আলোর সন্ধান দেয়। এই ছেলে একদিন এই জগৎকে আলোর সন্ধান দেবে। তাই গুরুচন্দ্র নাম হলে নাম সঠিক কিন্তু হবে। এটা মিথ্যা নয়, আমরা জানি। শোনো সভাস্থান, ছোট্ট থেকে প্রতিবাদী হলেন আমার দয়াল গুরুচাঁদ। তার ছোটবেলা থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, সে যে এদের অনুন্নত সম্প্রদায়ের দরদি হবেন, ছোটবেলা থেকে তার সেই ভাব লক্ষ্য করা যেত। একদিন অনুন্নত একটা ছেলেকে উচ্চ বর্ণের কিছু ছেলে পেলে মানল। তখন গুরুচাঁদ ঠাকুরের বয়স মাত্র 6 বছর। আসতে বয়স কত? মাত্র 6 বছর। তা ছেলেটাকে কয়জন মারছে, সেখান থেকে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে মা শান্তি মাতার কাছে নিয়ে গেছে। মা, কি বাবা? বলো, মা দেখো এই ছেলেটাকে ওরা কয়জন মিলে মারছিল, আমার খুব কষ্ট লেগেছে। মা তুমি একটা কথা কও মা, একটা কাজ করো, আমাদের হাঁড়িতে ভাত আছে না? আছে তো। বলে, কয়টা ভাত দাও না, আমি একটু থালায় মেখে ওকে খাইয়ে দিই। ওরা কয়জন মিলে ওকে মারছিল আর ছোট জাত বলে গালাগালি করছিল। বলতো মা, মানুষের মধ্যে কি কোনো জাতাজাতি থাকে? হাড়ির থেকে কিছু ভাত বের করে নিয়ে গুরুচাঁদ ঠাকুর নিজে হাত দিয়ে মাখাইয়ে থালে ছেলেটাকে খাইয়ে দিচ্ছে। খা, দেখ না, মানুষের কোনো জাতি থাকে না, মানুষ মানুষ হয়, সবাই এক জাত, কোনো পার্থক্য থাকে না। শান্তিমাতা গুরুচাঁদ ঠাকুরকে জড়িয়ে ধরলেন। গুরুচাঁদ, প্রতিদিন তোর বাবা আমার কাছে বলে, আমি যে অনুন্নত সম্প্রদায়ের মধ্যে এলাম, আমি এদের ভার কার পরে দিয়ে যাব? এই 6 বছর বয়সে এদের প্রতি তোর দরদ দেখে বুঝতে পারলাম এদের কান্ডারি একজন এসেছে, এদের কান্ডারি হয়ে তুই একদিন এদের তুলে ধরিস। বসে শোনেন নারী নরে, মিথ্যা কথা নয়। শিক্ষা গ্রহণ করতে গুরুচাঁদ ঠাকুরকে পাঠালো গোসাই। এই জন্য আমরা তো ছেলেপেলের মায়া করি। শিক্ষা গ্রহণ করতে শান্তিমাতা নিজে গুরুচাঁদ ঠাকুরকে মাত্র 6 বছর বয়সে ওরাকান্দি ত্যাগ করালো, নিজে আচরিয়া ধর্ম শিখালো। আমাদের এগুলো ভাবা উচিত। এই যে অনেক মা আছে, না না আমার ছেলে ছোট, এখন কোনো জায়গা পাঠানো যাবে না, যদি কিছু হয়। আরে যার গোড়া থেকে সঠিকভাবে তৈরি না হয় তা মানুষ হয় নাকি? নাকি ছোটবেলা থেকে তৈরি করবা? তো মাত্র 6 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুরকে তুলে দিল, পদ্মবিলিয়া পাঠালো, যাও পড়াশোনা করে আসো। সেখান থেকে চলে গেল গোলক কীর্তনিয়ার বাড়ি।
কই ছেলের প্রতি তো মায়া করে নাই। আগে শিক্ষিত হতে হবে। গুরুচাঁদ ঠাকুর শিক্ষা নিতে চেয়েছিলেন, আপনাদের জানা থাকবে কিনা জানি না। আপনারা জানেন কি গুরুচাঁদ ঠাকুর একসময় মাজা সমান চুল ছিল? জানা আছে? কার কার জানা আছে? হাত তোলবি। ওই যে ছবিতে যে গুরুচাঁদ ঠাকুরের ছবি দেখেন নাকি, চুলওয়ালা ছবি দেখা যায় কি? দেখা যায় না তো না। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মাজা পর্যন্ত চুল ছিল। ওই চুল কেটে ফেলেছিল। কেন কেটেছিল? গুরুচাঁদ ঠাকুর দেখেছিল যে আমি যদি চুল, এই যে দাড়ি ফাড়ি নিয়ে, এইগুলো নিয়ে যদি সভ্য সমাজে মিশতে যাই, এরা আমাদের ঘৃণার চোখে দেখে। সাধুত্ব তো বহিরঙ্গে নয়, চুল দাড়ি রাখলেই যে আমি সাধু হবো তা তো না। তাহলে আমি চুল কেটে এদেরকে শিখাই, তুমি চুল কাটো, বেশ ভালো করো, স্যুট পরো, কোট পরো, কিন্তু মনটাকে তুমি সাধু করো। যদি তোমার মন সাধু হয়, বহিরঙ্গের সাজের দরকার হবে না, ঈশ্বর একদিন তোমার প্রাপ্তি হবে। গুরুচাঁদ ঠাকুর যখন চুল কেটে ফেললেন, ওরাকান্দির যত লোক ছিল সবাই বলতে লাগলো, ওরে ওই যে হরিচাঁদের সলটা শেষ হয়ে গেছে রে, ওরে সেই যে ভাব ছিল সেই ভাব নাই রে। কত পদ আমাকে মধ্যে আছে বোঝো না? এই পদেরা মানুষের বদনাম গাতি তো আর সময় নাই না, নাকি? কথা বোঝা যাচ্ছে বাবা? চুল কেটে উনি দেখলেন সভ্য সমাজে মিশতে হবে আমাকে, ভদ্রবেশে। এমনকি যেদিন গুরুচাঁদ ঠাকুর লাট দরবারে গিয়েছিলেন, 500 টাকা দিয়ে কলকাতা থেকে রাজ পোশাক কিনে নিয়েছিলেন, কোনোভাবে যেন কেউ বলতে না পারে যে আমরা নমশূদ্রের ঘরে জন্ম, আমাদের কোনো সভ্যতা নেই, আমাদের যাতে কেউ ছোট না ভাবতে পারে। কথা বোঝা যাচ্ছে? এখন সভ্য সমাজে মিশতে হবে তোমাকে। এই যে শিশুরা একটা কোট পরেছে, এটা পাঞ্জাবি পরেছে, এটা ধুতি পরেছে, হ্যাঁ, অনেকের গায়ে জ্বালা উঠছে, আমার নমর মধ্যে জ্বালা উঠতেছে, বাবা দিয়ে উঠেছে, এ শালার পোড়া কবাইয়ে সারা জীবন গামছা ভরবো নাকি? তাই সভ্য সমাজে মেশো তুমি। সাধু হতে তোমার তো ভাব ধরার দরকারটা কি? সাধু তো মন। আমি চুলদারি রাখলাম, ই রাখলাম, আর পরের মেয়েদের হবে না। সাধু তো মনের ঘরে রাখতে হবে। গুরুচাঁদ ঠাকুর তাই শিক্ষা দিয়েছিলেন, নিজে চুল কেটে ফেলেছিলেন। তার আক্রোশটা ছিল কোথায় জানো? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো শিক্ষার সুযোগ পেয়েছ, শিক্ষা গ্রহণ করতে গেছে, তাকে জায়গা দেওয়া হয়নি। দশরথের বাড়ি পড়াশোনা করলো, গোলক কীর্তনের বাড়ি পড়াশোনা করলো, ওরাকান্দি যখন চলে আসলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে নিয়ে নিয়ে স্কুলে গেল। যে স্কুলে গেল, প্রত্যেকটা স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল জানো কি? শুধু একটা কথা বলা হয়েছিল, সারালির ঘরে জন্ম, শিক্ষার দরকার কি? ও তো চন্ডালের ছিল, শিক্ষার কি প্রয়োজন? মুসলমানরা তাদের মাদ্রাসায় মুক্তব্যে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দিয়েছিল। মুসলমানরা বলেছিল হরিচাঁদ ঠাকুরের কাছে যে আপনার ছেলেকে আমাদের মুক্তব্যে পড়ান, আমরা জায়গা করে দিচ্ছি। সেখানে গুরুচাঁদ ঠাকুর স্টাডি করেছিল, কোনো বাউনের স্কুলে জায়গা দেয় নাই। কথা বোঝা যাচ্ছে নাকি? সেইখান থেকে গুরুচাঁদ ঠাকুরের আক্রোশ জন্মালো। আমি যদি বেঁচে থাকি, আমার বাবার যদি কৃপা হয়, আমি যেমন শিক্ষা গ্রহণ করতে পারলাম না, আমার অনুন্নত সম্প্রদায় যাতে শিক্ষা থেকে কোনোদিন বঞ্চিত না হয়, আমি করে দেখাবো। করে দেখালো কিভাবে জানো? আরে কি খবরে, ওরাকান্দি যে আগে কি হতো, ওরাকান্দিতে যখন ভক্তরা আসতো বারুণী মেলায়, ওই যে ধানের কি বলে, ওরে বাইল বলে না, ধানের আগা কাটা, নোজ বলে, কেউ বাইল বলে। হ্যাঁ, ওই বিটি কয় যে নোজ কয় নাকি, আমরা নোজ বলতাম না, নোজ বাল, আর কেউ বলতো বাইল, আবার ভাবে না বাল কইছে, আমি ভাবে না,
না আমার বিয়ে বসে আর আগে মানে একজন মাইয়ে বিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ, বুঝলি? তা 18 বছর পরে জামাই বেড়াইবারে আইছে, তা জামাই তো হিন্দি কথা কয়, বাংলা টাংলা বোঝে না। তা শাশুড়ির ওই চুল পাকা দেখে বলছে মাইজিতেরা বাল পাক দেখি। ওরা তো হিন্দিতে চুল রে বাল কয় নাকি? তা শাশুড়ির চুল দেখে বলছে মাইজি তেরা বাল পাক দেখি। শাশুড়ি ভাবছে কি আমার 2 সেন্টে পাকছে, এই শালার পোড়া কপালে দেখলো কোন সময়। জামাই যা কয় যে শাশুড়ি তো চাপ বোঝে নাই। শাশুড়ি কাপড় ঢেকে ধরে ঘরে দৌড়তেছে। খাবি তো শ্বশুরের সাথে গুতো খায়, যে শ্বশুর কয় যাই জামাই বাড়ি আছে তো না ফায় বেড়াও কেন? কয় যে ওই মানুষ আমার কি কইছে জানো? ওই কি কইছে? কয় যে মাইজিতেরা বাল পাক গাইছে। শ্বশুর কয় যে ঠিকই কইছে, আসলে তোর বসার ঢক ভালো না, আমিও কয়দিন দেখছি। কদি জামাই কি কয় আর পোড়া কপাই কি বোঝে? আসলে বাল না, আমরা আগে বাইল বলতাম নাকি, নোজ বলতাম, বাইল বলতাম, ধানের আগা। তা উড়াকান্দিতে ওই নোজ বানতে বানতে কয়েক গুলা হয়ে যেত, যারা দেখা আছে তারা জানে। কি বাবা ঠিক কিনা? ওই সমস্ত ধান এবং উড়াকান্দিতে যত টাকা আসতো আসতে সব টাকা গুরুচাঁদ ঠাকুর গচ্ছিত করে রাখত। এরম আর পাবা না, আর পাবা না। ওরে কি মানুষ ছিল রে! সব টাকা গচ্ছিত করে মহেশ ব্যাপারী থাকতো গুরুচাঁদ ঠাকুরের সাথে। গুরুচাঁদ ঠাকুর বলতো কি, মহেশ কোথায় স্কুল করা যাবে, কোথায় সভা করা যাবে, কোথায় নবশূদ্র সম্মিলন করতে হবে, তুমি দেখো। এর একটা টাকা আমি খাবো না। গুরুচাঁদ ঠাকুর নিজে যে উড়াকান্দি সংসার চালাতেন, নিজে লগ্নি কারবার করে, নিজে ব্যবসা করে সেই টাকা দিয়ে সংসার চালাত। শান্তিমাতা একদিন বলল কি, গুরুচাঁদ তুমি টাকার জন্য ভাবো কেন? তোমার বাবা কত টাকা ওড়াকান্দি আসে, আমরা কয়জন মানুষ খাবো সবাই বসে। গুরুচাঁদ ঠাকুর বলে, মা কি যে কও তুমি? মা তুমি জানো না ওড়াকান্দি যত টাকা আসে এ টাকা হরিকল্প বৃক্ষে জন্মায়, আমার টাকা নয়। এ টাকা আসে সব আমার বাবারও কি পায়। আমি কাজ করে সংসার চালাবো, মনে গেছে ভাবো, প্রেমানন্দে বদন ভরে হরিগুণ গাবো। হরিবল হরিবল আমি নিজে কর্ম করব, সংসার চালাবো। আর ওড়াকান্দি ভক্তরা যা দেবে সেই ভক্তদের টাকা ভক্তদের কাজে ব্যয় হবে। নাহলে 4,500 স্কুল করা কি যেমন তেমন ব্যাপার না কিছু। এখন অনেকে মানে না, কয় যে সেই স্কুল কোন কোন জায়গায় দেখাও দি। তোমার হলো আকরণীয় বাসের দরকার। তখন স্কুল কেমন শোনো, রান্নাঘরে স্কুল হবে, গরুর গোয়ালে স্কুল হবে। কথা ঠিক বলছি তো নাকি? 20খানা বাড়ি নিয়ে স্কুল। আরে আমি আমার জীবনে নিরক্ষরতার স্বাক্ষর করেছি। ওই যেগুলো বাড়ি এসে সিলেক্ট পেন্সিল দিয়ে পড়াতো, বয়স আর কম হয়েছে নাকি তাই ভাবো নাকি? এই আসার সময় একজন বলছে যে 24 বছরের মতো দেখাচ্ছে। আরে তার ডবল হয়ে গেছে, বোঝো নাকি? তখন আমরা কি আমাদের এখনো তো এখানে অনেক মানুষ আছে যারা দেখেছে আমরাই এই দেশে ব্ল্যাকবোর্ড পেন্সিল নিয়ে বাড়ি বাড়ি এসে পড়াতো না মা, নিরক্ষরতা। তাহলে আর তখন তাল পাতার উপরে জাটার কাঠি দিয়া কনসি দিয়া, কালিও নাই। ওই যে বুড়ো কর্তা ভালো জানো, ওই যে ওই গোপের মধ্যে বসে রয়েছে, ওই যে গেটি জ্বলতেছে খালি খালি নাকি। কথা কইও কথা কইও। তাইতে লিখিছি আমি এই কয়দিন আগে বাংলাদেশ থেকে আসলাম। আপনি যদি বৃষ্টি এই আষাঢ় মাসে যেতেন দেখতে পারতেন মাঠের মধ্যে সেই স্কুল ডুবে গেছে। টিনের ছোট্ট একটা ঘর করা একটা বিটে বান্ধা বিলির মধ্যে ছোট্ট একটা স্কুল, একটা স্কুল। এইগুলো কি? কয় যে প্রাইমারি স্কুল। তাহলে করছে কারা?
কয় যে গুরুচাঁদ ঠাকুরের আমলে, যাকে অসুবিধায় গুনিয়ে দেখবিয়া। তবে কথাটা কি জানো, এই পোড়া কপাইলেরা যে অবিশ্বাস করবে, এইটা যদি গুরুচাঁদ ঠাকুর জানতো তাহলে হয়তো গুরুচাঁদ ঠাকুর নিজের নামে লিখে যেত এটা আমার। গুরুচাঁদ ঠাকুর তো নিজের নামে তখন স্কুল করে নাই, যার বাড়ি স্কুল হয়েছে তার নাম দেশে, যে জায়গা দেশে তার নাম দেশে। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য নিজের নাম দেয় নাই। আর এরা এখন কাজে সেই স্কুল খুঁজে পাইনি। তোমার মতো ভাবছিল নাকি যে গুরুচাঁদ ঠাকুর যে আমার নাম দিয়ে সব মাথায় ধুয়ে যাব? না, ওনার শুধু একটাই কাজ, যেভাবে হোক এই জাতি উদ্ধার করব। মনে আছে ভাবো, এদের একদিন মূল শিকরে পৌঁছাইয়া দেব। ভাবো 1906 সালের আগে একজনেরও চাকরি নাই নাই নাই। 1881 সালে সর্বপ্রথম দত্তডাঙ্গা ঈশ্বর গাইনির বাড়িতে হাই স্কুল তৈরি হয়। তাহলে 1906 সালে এট ফার্স্ট সবে মাত্র নমশূদ্র সমাজের প্রথম চাকরি শ্রী শশীভূষণ ঠাকুর। তাহলে 1906 থেকে এখন কত, এই যাতে কত বছর, এই কত কয় সাল? 2024। আপনি বলেন তো ওয়েস্ট বেঙ্গলে নমশূদ্র নাই এমন কোন জায়গায় চাকরি আছে? নমশূদ্রের ঘরে কি চাকরি নাই কও? আইএস, আইপিএস, হাই স্কুল, ব্যারিস্টার, জজ, উকিল আছে কিনা? তাহলে 1906 সালের আগে যাদের চাকরি ছিল না, 2024 এসে দেখো কিছু বাকি নাই, সব হয়ে গেছে। এই একমাত্র আমার হরিগুরু ছাড়ের অবদান। জয় জয় হরিগুরু চাঁদ প্রেমানন্দে হরিব। সব থেকে কষ্টের কথা কি জানো, এই আমার মধ্যে যেটা জজ ব্যারিস্টার হচ্ছে, এ যদি একটু মানে উনি যদি একটু পিছনে তাকায় দেখতো যে আমি ব্যারিস্টারটা হলাম কার করুণায়। বোঝা যাচ্ছে কোথায়? আহা, তাহলে তো অনেক কিছু হতো, আরো কিছু। এই যে একটা সম্মিলন করতেছ, যে দেখো কে টাস আমা এই নমো কটাই দেবে না। না কথা কি আমি খারাপ করছি কেন? কবে না আমি কৃষ্ণ ভক্ত, আমিও তো টাকা দেবো কেন? আরে স্কুলে যখন ঢুকতে দেয় নাই তখন গৌর ভক্ত দেয় নাই, আর কৃষ্ণ ভক্ত দেয় নাই, আর শিব ভক্ত দেয় নাই, খালি দেইছে সারাল কিনা। কথা কি আমার বেতাল আসছে নাকি? হ্যাঁ, চাবুক দিয়ে যাবো তাই তুই যে থাউক আর না থাউক সাথা। হ্যাঁ, আমি কিছুদিন আগে বিচরণ পাগলের আশ্রমে গান গাইলাম। আষাঢ় মাসের প্রথম বুধবার। আসতে বাজাও, একেবারে আসতে না, পয়সা দেবো না, একটু জোর। বিচরণ পাগলের বাড়ি গুরুচাঁদ ঠাকুর গিয়েছিল। বিচরণ পাগল তো সবসময় গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে থাকত। ওখানে প্রহ্লাদের ভিটা এখনো আছে, প্রহ্লাদের ভিটা, যেখানে এই যে আমরা যে নমশূদ্র টাইটেল পেলাম, প্রহ্লাদের বিশেষ অবদান। মনে রেখো নামটা, শুনে দেখো অনেক জজ ব্যারিস্টার নমর মধ্যে নাম জানে নাকি? নাম কি কলাম? মনে থাকবে না তো? প্রহ্লাদ। যদি বলি কেন নামটা মনে রাখতে হবে, সেন্সাস রিপোর্ট থেকে তখন রিপোর্ট তুলতে গেলে 35 টাকা লাগবে। আমাদের চন্ডাল বলা হতো। তে বলল সেন্সাস রিপোর্ট তুলতে গেলে 35 টাকা লাগবে। কে দেবে? সেই টাকাটা কিন্তু ওই প্রহ্লাদ দিয়েছিল। সহজে দেয় না, ওরে বাবা। গুরুচাঁদ ঠাকুর গেল, এই প্রহ্লাদ টাকা দে, মাত্র 5 টাকা দিয়েছিল। কত দিয়েছিল? 5 টাকা। গুরুচাঁদ ঠাকুর বলে, হে প্রহ্লাদ, কথা দিলি যে 35 টাকা দিবি, তা 5 টাকা দিস কেন? বলে, নমো কি খালি আমি একা হবো নাকি? আর শালারা কি হবে? সবাই দিক, আমি দিতে পারবো না 5 টাকা। ঠাকুর বলে, তুই কথা দিছিস টাকা দিবি, সত্য রক্ষা কর, নইলে তালতলা গ্রাম আজকে থাকবে না। আরে বাবা, সে কি একটু দু ব্যাপার নাকি? যে ঘাটে গুরুচাঁদ ঠাকুর দাঁড়াই ছিল সেই ঘাটটা আমি দেখে আসছি তো। ওখানে নৌকা রাখা ছিল, গুরুচাঁদ ঠাকুর এসে নৌকার পরে দাঁড়ালো, বৈঠা দিয়ে বাড়ি দিয়েছিল জলে।
বলছে সাগরের মতো তুফান হচ্ছিল, বলছিল আজকে তালতলা রাখবো না। অনুরাগ করেছিল কার করে জানো? আরে যদি শোনো রে, গুরুচাঁদ ঠাকুর অনুরাগ করে বলছে খাল রে, যে খালে দাঁড়াইয়ে জলে বাড়িতেছে ওই খাল রে বলছে কে খাল, সারাল রে খালাইছিস জল, টাকা দে। খালের উপরে রাগ দেখাচ্ছে, তবু এদের পরে রাগ দেখাই নাই। কেন জানো? উনি জানতো যে আমি যাদের মধ্যে এসেছি এদের বোধ বুদ্ধি নাই, এই জন্য খাল রে কইছে খাল, এই সারাল রে খাওয়াইছি জল, টাকা এনে দে আমার। দেখতে দেখতে খালের জল একদম পরিপূর্ণ হয়ে গেল, জোয়ার ভাটা শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হতে লাগলো। তালতলা গ্রামের বাসী সমস্ত মানুষ গিয়ে প্রহ্লাদের পায়ে দিল, প্রহ্লাদ তাড়াতাড়ি টাকা দে, অবস্থা ভালো না, তালতলা টেকবে না। বাপ ভালো না, সে দেখ নৌকোর উপরে কিনা দাঁড়াইছে, দেখে যে স্বয়ং ভোলানাথ মহেশ্বর হয়ে গুরুচাঁদ ঠাকুর দাঁড়াইছে। হরিবল হরিবল হরিবল। ওই যে 35 টাকা দিয়ে এসে প্রণাম করলো, বাবা শান্ত হও, ভুল করেছে। বলে এই টাকায় একদিন কথা কবে তোর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, তাহলে নমকে অন্তত জানা দরকার তার নামটা নাকি। প্রহ্লাদ সেদিন 35 টাকা দিয়ে প্রহ্লাদ সম্মান বাঁচালো। চণ্ডাল থেকে সেদিন এরা নমশূদ্র হলো। 1911 সালে মুসলো চণ্ডাল গালি, প্রেমানন্দে একেবারে সবাই হরি হরি বলি, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তাহলে এত দরদি বান্ধব আমরা কোথায় গেলে পাই, যে ঘটনা না বললে হবে না সবাই। গুরুচাঁদ ঠাকুরের অবদান এরা কি কবু ভুলতে পারে? আমি এক এক করে কিছু কথা কহিলাম, ধর্মসভা পড়া। আচ্ছা আমি কি এক আসরে ছাড়বো না গোসাই আবার আসবে তারপরে আমি আবার একটু আসবো নাকি? এটা বলা হয় না? ঠিক আছে, তাহলে প্রথমবারে আর তবে বলবো না, ছেড়ে দিকে যাবো মোদের কবির কল্পনা। দেখি এসে গোসাই বাবা কোন কথা বলে, আবার কোন কথা ধরে সেজন তোলে, পুনরায় এসে আবার দেব সমাধান। প্রথমবারে এ পর্যন্ত করি যে এখন, আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা। এদিকে এখন যত ভক্ত আমি বন্দনা করি যাই সবাই চরণ, ভক্তদের চন্দ্র তুলে আমি ভক্তদের এই পর্যন্ত প্রথমবারে ভাগ খান্ত হলো। জয় জয় হরি গুরুচাঁদ।